কি বললি? তোর এত বড় দুঃখীরাম সাহস? রুই তুই এবং আমার মুখের উপর ছিদাম কথা রুই বলিস? দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গিয়াছে। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, হায় হায়, এই রে বাঁধিয়া গিয়াছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটিই ঘটিয়াছে। আজও স্বভাবের নিয়মের কোনরূপ ব্যত্যয় হয় নাই। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না, ঠিক তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায়, তখনও তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক থাকে না। অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত, তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। তাহারা দু ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবনযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থমথম ছমছম করিতেছে, সেদিন অবশ্য একটা আসন্ন উপদ্রবের আশঙ্কা জন্মিত। সেদিন যে কখন যে কি হইবে তাহাকেও হিসেব করিয়া বলিতে পারিত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল, তখন দেখিল স্তব্ধ গৃহ গমগম করিতেছে। বাহিরেও অত্যন্ত গুমট। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। এখনো চারিদিকে মেঘ জমিয়া আছে, বাতাসের লেশমাত্র নাই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলা অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়িয়ে আছে। গোয়ালের পশ্চাদবর্তী ডোবার মধ্য হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মা নবচ্ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে। শস্যক্ষেত্তর অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। এমনকি ভাঙনের ধারে দুই চারটি আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা দিয়াছে, যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে। দুঃখীরাম ও ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল। ওপারের চরে জলিধান পাকিয়াছে। বর্ষার চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোকমাত্রেই কেউ বা নিজের ক্ষেত, কেউ বা পাট কাটিতে নিযুক্ত হইয়াছে। কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল। কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল, তাহাই সারিয়া দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে। বাড়ি আসিতে পায় নাই। কাছারি হইতেই কিঞ্চিত জলপান করিয়াছে। মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে, সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার
এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণপূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়া আছে। তাহার ১.৫ বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল, দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুদিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল, মোলো, ভাত কোথায় যে তোমাকে ভাত দেব? তুমি চাল দিয়ে গিয়েছিলে বুঝি? না আমি নিজে গিয়ে রোজগার করে আনবো? কোনটা? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসিয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে গিয়া পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে বলিয়া চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল। দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাহিরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন। হঠাৎ তাহার মনে পড়িল, তাহার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি, আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল। এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল। দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই। অন্ধকার দাওয়ায় ২-৪টা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে। রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে, ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে। রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, এই দুঃখী দুঃখী আছিস নাকি? এই দুঃখী। দুঃখী একেবারে প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল। তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল। চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, বলছি এরা ঝগড়া করেছে নাকি সারাদিন? মানে সারাদিনই তো আজকে চিৎকার শুনলাম। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই। নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল। আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে। ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এ সে মনেও করে নাই। ফস করিয়া কোনো উত্তর যোগাইল না, বলিয়া ফেলিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই আজকে একটু ওই দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে গিয়েছিল। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দুঃখী কাঁদছে কেন? ছিদাম দেখিল
আর রক্ষা হয় না। হঠাৎ বলিয়া ফেলিল, আসলে ওই ঝগড়া করতে গিয়ে মানে মানে ওই ছোট বউ আর কি বড় বউয়ের গলায় কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় নাই। ছিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইবে। মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না। রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল। রামলোচন চমকিয়া উঠিয়া কহিল, হ্যাঁ, বলিস কি? মরে যায়নি তো? আগে দাদা ঠাকুর, বৌদি মরে গেছে। দাদা ঠাকুর। চক্রবর্তী পালাইবার পথ পায় না। ভাবিল, রাম রাম, সর্বনাশ করেছে। সন্ধেবেলায় এ কি বিপদেই না পড়লাম। ধর, এবার আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বেরিয়ে যাবে। ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল, কহিল, দাদা ঠাকুর, এবার এবার আমি আমার বউকে কি করে বাঁচাবো? ভগবান। মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভাবিয়া বলিলেন, আচ্ছা, দেখ, এর একটা উপায় আছে। তুই বরঞ্চ একবার থানায় ছুটে যা, নিয়ে বল যে তোর বড় ভাই সন্ধেবেলায় ঘরে এসেছিল, বুঝলি? নিয়ে সে তার স্ত্রীর কাছে ভাত চেয়েছিল, তার স্ত্রী তাকে ভাত দেয়নি এবং সে রাগের মাথায় তার গলায় দা বসিয়ে দিয়েছে। আমি আমি নিশ্চয়ই বলছি, এ কথা বললে মেয়েটা বেঁচে যাবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল। উঠিয়া কহিল, দাদা ঠাকুর, বউ চলে গেলে বউ পাবো, কিন্তু দাদা দাদা চলে গেলে দাদা কিন্তু আর পাবো না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এই সকল কথা সে ভাবে নাই। তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে। এখন অলতিভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন। কহিলেন, তাহলে যেমনটা ঘটেছিল তেমনটাই বলিস। সব দিক তো রক্ষা করা অসম্ভব, তাই না? বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসিয়া দিয়াছে। বাঁধ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে, ঠিক তেমনি হুহু শব্দে পুলিশ আসিয়া পড়িল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে তোমরা শুনছো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, শাস্তি। এখনো অবধি আমরা দেখলাম যে দুঃখীরাম ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরে যখন ভাত পেল না, তখন সে রাগের বশে তার স্ত্রী রাধার গলায় দা দিয়ে কোপ মেরে বসে এবং সন্ধেবেলায় চক্রবর্তী মহাশয়ের হঠাৎ উপস্থিতিতে ছিদাম কিছু বুঝতে না পেরে খুনের দায় তার স্ত্রী চন্দ্রার উপরে চাপিয়ে দেয়।
চলো শুনে ফেলা যাক গল্পের পরবর্তী অংশ। ছিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছে সে পথেই চলিতে হইবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে, সে কথা গাঁ শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে। এখন আবার আরও এক নতুন কথা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে পারে। সে নিজেই কিছু ভাবিয়া পাইল না। মনে করিল কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর 5টা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই। ছিদাম তাহার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ স্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল। সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল। ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল, শোন, যা বলছি তাই কর, তোর কোনো চিন্তা নেই, আমরা তোকে বাঁচিয়ে নেব, তুই একদম কোনো চিন্তা করিস না। তাই বলছি, যা বলছি সেটা তুই ভালোভাবে কর। সে আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকাইল, মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চন্দরার বয়স 17-18 অধিক হইবে না। মুখখানি গোলগাল, শরীরটি অনতি দীর্ঘ, 8-60, সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাঁধে না। একখানি নতুন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডল, অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই। পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে 2 অঙ্গুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘন কৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয়। বড় বউ ছিল ঠিক ইহার উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নাই, অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না। ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না, মৃদুস্বরে 2-1টা তীক্ষ্ণ দংশন করিত, আর সে হাও হাও দাও দাও করিয়া রাগিয়া মাগিয়া বাঁকিয়া ঝাঁকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত। সবই কপাল আর কি। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা কিছুটা বৃহদায়তনের, হাড়গুলা খুব চওড়া, নাসিকা খর্ব, 2 চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অচল নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদাম একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে, লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই। প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে। নদীর উচ্চ পাড় হইতে লাফাইয়া পড়ুক, লগি দিয়া নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কিঞ্চিত কাটিয়া আনুক, সকল কাজেই তাহার একটি পরিমিত পরিপাট্য এবং অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আছড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে। বেশভূষা সাজসজ্জায় বিলন একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূ দিকের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছা তাহার যথেষ্ট ছিল, তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত
উভয়ের মধ্যে ঝগড়াও হইত, ভাবও হইত, কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না। আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল। ছিদাম মনে করিত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই। আর চন্দরা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাতছাড়া হইতে আটক নাই। উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একখানা গোলযোগ চলিতেছিল। চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায়, এমনকি দু একদিন অতীত করিয়া আসে, অথচ কিছু উপার্জন করিয়া আনে না। লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল। যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল। ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল। কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারে না। একদিন ভাজকে আসিয়া ভারী ভর্ৎসনা করিল। সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল, আমি পই পই করে বলে দিলাম, ওই মেয়ে ঝড়ের আগে ছোটা মেয়ে, ওকে আমি কি সামলাবো? আমি বুঝি জানি ও কোন দিন কি সর্বনাশটা করে বসে থাকবে। চন্দরা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল, তা কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই জায়ে বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল। ছিদাম চোখ পাকাইয়া বলিল, আর কোনোদিন যদি দেখেছি ঘাটে একা একা যেতে, মেরে ঠ্যাং খোড়া করে দেবো একদম। হ্যাঁ হ্যাঁ, তা করবে না, তোমার তো হাড় জোড়ায় তাহলে, আমি জানি না। বলিয়া তৎক্ষণাৎ বাহিরে যাইবার উপক্রম করিল। খুব সাহস বেড়েছে না তোর? ছিদাম এক লম্ফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুরিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া দিল। কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা, ঘরে কেহ নাই। চন্দরা 3টে গ্রাম ছাড়িয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে। ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, কিন্তু এবার পরাস্ত মানিল। দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব, যেন 10 আঙ্গুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে। আর কোনো জবরদস্তি করিল না, কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল। তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা সঞ্চিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল। এমনকি এক একবার মনে হইত, এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি। মানুষের উপরে মানুষের যতটা ঈর্ষা হয়, যমের উপরে এতটা নহে। এমন সময়ে ঘরে সেই বিপদ ঘটিল। চন্দরাকে যখন তাহার স্বামী খুন স্বীকার করিয়া লইতে কহিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল। তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, শোনো, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো, বলছি তো আমি আছি, তোমার কোনো ভয় নেই। বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তি হইয়া বসিয়া রইল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করিতে বলিল, দুঃখী বলিল, বৌমার
কি হবে তাহলে? ওকে আমি ঠিক বাঁচিয়ে নেব, দাদা তুমি একদম কোনো চিন্তা করো না। ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে, শোন ছোট বউ, পুলিশ যদি জিজ্ঞেস করে তাহলে বলবি হ্যাঁ বড় বউ তোকে বঠিনি, তোকে তেড়ে মারতে আসছিল, তুই তুই দাটা নিয়ে বড় বউকে ঠেকা দেবার জন্য দাঁড়িয়েছিলি, এবার হাতাহাতিতে কি মানে একটা ধস্তাধস্তির কারণে কখন যে তুই ওর গলায় দাটা বসিয়ে দিয়েছিস তোর নিজেরই কোনো খেয়াল নেই। হ্যাঁ তুই তুই এইভাবেই বলবি, এইভাবেই বলবি। এ সমস্তই রামলোচনের রচিত। ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দরায় যে তাহার বড় যাকে খুন করিয়াছে, গ্রামের সকল লোকের মনে এ বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে। সকল সাক্ষীর দ্বারায় সেরূপ প্রমাণ হইল। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল, চন্দরা কহিল, আজ্ঞে হ্যাঁ, আমি খুন করেছি। বল দেখি, কেন খুন করেছিস? আমি তাকে দু চোখে দেখতে পারতাম না। কোনো ঝগড়াঝাটি, বচসা কিছু? না। এই রাধা তোমাকে প্রথমে মারতে এসেছিল নাকি? না। তোমার উপর কোনো মারধর অত্যাচার কিছু হয়েছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল। ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল, কহিল, না 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 হুজুর, উনি উনি ঠিক কথা বলছেন না, আসলে বড় বউ প্রথমে। চুপ, আমার যা বোঝার হয়ে গেছে, তোকে বেশি বকতে হবে না। দারোগা খুব এক তাড়া দিয়া তাহাকে থামাইয়া দিল। অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তরই পাইল। বড় বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করিল না। এমন এক গুঁয়ে মেয়েও তো দেখা যায় না, একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্ঠের দিকে ঝুঁকিয়াছে, কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নবযৌবন নিয়ে ফাঁসি কাটকে বরণ করলাম। হায় রে, আমার এই জন্মের বন্ধন তার সাথে। বন্দিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়া, রথতলা দিয়া, হাটের মধ্য দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া, সমস্ত পরিচিত লোকের চরে উপর দিয়া, কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। একপাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা, তাহার সই সাঙ্গতারা কেহ ঘোমটার ফাঁক দিয়া, কেহ দ্বারের প্রান্ত হইতে, কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দরাকে দেখিয়া লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হইয়া উঠিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়ায় একেবারে কাঁদিয়া জড়হস্তে কহিল, দোহাই দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল। হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন কহিল, আজ্ঞে হুজুর, খুনের
সাথে সাথেই আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, মানে আমি উপস্থিত হয়েছিলাম। সাক্ষী ছিদাম আমার কাছে সব কিছু স্বীকার করলো, আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব, আমাকে একটা যুক্তি দিন। তো আমি ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে আবার নিজেই বলল যে আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাইতে গিয়ে ভাত পায়নি এবং সে রাগে তার স্ত্রীকে মেরেছে, তাহলে কি আমার বউ রক্ষা পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা কথা বলিস না, এত বড় মহাপাপ আর নেই, ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানাইয়া তুলিয়াছিল, কিন্তু যখন দেখিল চন্দরা নিজে বাঁকিয়া দাঁড়াইয়াছে, তখন ভাবিল, ওরে বাপ রে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায়ে জেলে ধরা পড়বো নাকি? যতটুকু জানি ততটুকুই বলা ভালো বাবা। এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল, বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাটবাজার, হাসিকান্না, পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব বৎসরের মতো নবীন ধান্যক্ষেত্র শ্রাবণের অবিরল বৃষ্টিধারায় বর্ষিত হইতে লাগিল। পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির। সম্মুখবর্তী মুনসেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে। রন্ধনশালার পশ্চাদবর্তী এক ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলে বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত আছে। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসাবের চুলচেরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে। জগতে আপাতত তদপেক্ষা গুরুতর এবং কিছুই উপস্থিত নাই, এইরূপ তাহাদের ধারণা। ছিদাম বাতায়ন হইতে এক অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে চাহিয়া আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে। তাহাদের কোনরূপ আইন আদালত নাই। চন্দরা জজের কাছে কহিল, ওগো সাহেব, আর এক কথা বারবার কতবার করে বলবো, আমি যে পারছি না। আচ্ছা মা, তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি তুমি জানো? না। তার শাস্তি হলো ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তাই দাও। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার যা সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল, চন্দরা মুখ ফিরাইল। জজ কহিলেন, আচ্ছা, সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল, ও ও ও যে আমার স্বামী হয়। আচ্ছা, ও কি তোমাকে ভালোবাসে না? বাসে তো, ভারী ভালোবাসে। তুমি কি ওকে ভালোবাসো না? দোহাই দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। হুজুর, আমি খুন করেছি হুজুর, আমি খুন করেছি। কেন? ভাত চেয়েছিলাম হুজুর, বড় বউয়ের কাছে ভাত চেয়েছিলাম, বড় বউ দেয়নি, তার জন্য। দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছা ভঙ্গের পর উত্তর করিল, সাহেব, কোন আমি করেছি, আমি করেছি। কেন? আমি ভাত চেয়েছিলাম,
খিদে পেয়েছিল তো, ভাত দিল না বউ? বউ ভাত দিল না আমাকে, মেরে দিলাম তোমার। আমি মেরেছি, আমি। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দু ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দরা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলিয়া আসিতেছে, তাহার কথার তিলমাত্র নড়চড় হয় নাই। দুইজন উকিল স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিতেছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। যেদিন একরত্তি বয়সে একটি কালো কোলো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেদিন রাত্রে শুভালগ্নের সময় আজিকার দিনের কথা সে কল্পনা করিতে পারিত। তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে, যা হোক, আমার মেয়েটির একটি সৎগতি করতে পারলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা মা, তোমার কি কাউকে দেখতে ইচ্ছে করে? চন্দরা কহিল, আমি একবার আমার মাকে দেখতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি ডেকে আনবো? চন্দরা কহিল, মরণ। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে তোমরা শুনছিলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প শাস্তি। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। ছিদামের চরিত্রে শুভ্রনীল, দুঃখীরামের চরিত্রে অভিক, চন্দরার চরিত্রে সৌমি, রাধার চরিত্রে অঙ্কিতা এবং অন্যান্য চরিত্রে অভিক এবং প্রবাল। সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল এবং সৈকত। পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া এবং প্রবাল। দেখা হবে আগামী দিনে আবারও কোনো এক নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, your গল্প পার্টনার।